সামনে যতদূর চোখ যায় ঘুটঘুটে কালো অন্ধকার। সরু রাস্তা দিয়ে হেঁটে চলছে রাত। তবে নামের আগে পতিতা নামক হ্যাশট্যাগ ও আছে। হাতে জ্বলন্ত সিগারেট। আশেপাশের কিছু ঢলে পড়া মাতালরাও তার শরীরের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে। কিন্তু আজ সে খায়েশ মেটানোর কোনো ইচ্ছেই তার নেই। সকলের চাহিদা মেটাতে মেটাতে আজ বড্ড ক্লান্ত সে। আজ তার নিজের চাহিদার খোঁজে বেরিয়েছে সে এই গভীর রাতের শহরে। জিন্সের পকেটে থাকা ফোনটা হঠাৎ বেজে উঠল। হ্যালো, কোথায় তুই? তোকে আফসানা কিছু বলেনি? না, বলেছিল তুই নাকি দুদিনের জন্য কোথায় ছেড়ে যাইতেছিস, পল্লী ছেড়ে। হ্যাঁ, তাই ফোন দিস না আর। সময় হলে নিজেই চলে যাব। পেট চালানোর জন্য হলেও তো দেহটাকে বিলাতে হবে। এত রাতে বেরিয়েছিস? মেয়ে মানুষ, যদি কোনো বিপদ হয়। অট্ট হাসিতে ফেটে পড়ল রাত। আর এই হাসি শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল ফোনের ওপাশের পরি। হাসলি কেন? হাসবো না? পতিতার আবার বিপদ। ওরে মেয়েদের বিপদের চিন্তা আসে তার সবচেয়ে বড় সম্পদ শরীরের সম্মান ক্ষয়ের। আর আমার এই সম্পদ নেই। পতিতার দেহ তো পাবলিক প্রপার্টির বলা যায়, জনগণের সম্পদ। যে যখন ইচ্ছে ব্যবহার করতে পারে। বাদ দে, ফোন রাখ। ফোনটা কেটে দিয়ে আবার সিগারেটের এক টান দিয়ে পথ চলে শুরু করলো রাত। কে জানে, কোনো এক সময় তার নাম ছিল মিশরাত, কিন্তু আজ সকলে তাকে রাত নামেই চেনে। সকলে বলতে ওই নষ্ট গলির লোকজন। সেখানে সে খুব পরিচিত। এই রাতের অন্ধকারেও উঠানে হাত পা ছড়িয়ে বসে আছে অবনী। হাত পায়ে মারের দাগ। একটু আগে স্বামী শাহেদ তাকে লাঠি দিয়ে পিটিয়েছে। তার অপরাধ সে তাকে দ্বিতীয় বিয়ে করা নিয়ে নিষেধ করেছে। মাথায় কাপড়টাও ঠিক মতো নেই। যেই মেয়েটির চোখ দুটো তাই বাইরের লোকজন দেখতে পারে না, আজ তার মাথাতেও কাপড়টাই নেই। কি করবে? যেই স্ত্রীর স্বামী তার স্ত্রীর সম্পদ রক্ষা করতে পারে না, তার আর পর্দা করে কি হবে? এরকম আকাশ পাতাল ভেবে চলেছে অবনী। আল্লাহ, এ কোন পরীক্ষাতে ফেললে তুমি মোরে? মোর কি দোষ আছিল? ওপরে হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে দিল অবনী। হাসপাতালের ভেতর ওয়েটিং রুমে অনেকে বসে আছে। টিভির নিচে হেডলাইনে ছোট ছোট লাইনগুলো উঠছে। খুব সুন্দরভাবে লেখাটা আস্তে আস্তে সরে যাচ্ছে, আবার শুরু হয়ে আবার সরে যাচ্ছে। 10ম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করলো 3 যুবক। খবরটা নিয়ে আসে পাশের মানুষ নানা কথা বলছে, কিন্তু নিজেকে পাথর করে রেখেছে রাফসান আহাদ। পাশে তার স্ত্রী আরুষা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। একটু আগেই ছিন্ন বস্ত্র অবস্থাতে নিজের একমাত্র মেয়ে মানহাকে হসপিটালে অ্যাডমিট করেছেন তিনি। আজ স্কুল থেকে তার মেয়ে বাড়ি ফেরেনি। পথে খুঁজতে খুঁজতে স্কুলের পাশের একটা জঙ্গলে নিজের মেয়েকে নগ্ন ছিন্ন ভিন্ন অবস্থায় পান তিনি। তার ফুটফুটে মেয়েটা এখন খবর পত্রিকা সবখানে ধর্ষিতা হিসেবে পরিচিত হয়ে গেছে। তবে কি আমার পাপের শাস্তি এভাবে আজ আমার মেয়েটা পেল? মনে মনে এই ভাবনাই রাফসান সাহেবের। অতীত মানুষকে ছাড়ে না, না মানুষ অতীতকে। একজন আরেকজনের পেছনে পড়েই থাকে। এটাই যেন পৃথিবীর এক অন্যরকম খেলা। এরকম 7-5 ভেবে চলেছেন রাফসান সাহেব হসপিটালে বসে। আমার মেয়েটা আজ কত কষ্টই না পেয়েছে, অথচ ওই জানোয়ারগুলো ওকে ছাড়েনি। ফুটফুটে মেয়েটা আমার একদিনে এভাবে শেষ হয়ে যাবে। মনে মনে এসব কথাই ভেবে চলেছেন তিনি। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছে রাত। গ্রামের মধ্যে চলে গিয়েছে রাস্তাটা। পুরো পরিবেশ অন্ধকার। কোনো কোনো ঘরে কুপি জ্বলছে, যার আলো দেখা যাচ্ছে ওই দূর প্রান্ত থেকেও। রাতের বেলার পরিবেশটাই এমন। দূরে কোথাও আলো জ্বললেই তার আভা ছড়িয়ে পড়ে আরও দূরে। কি অদ্ভুত না? আমার নামের সাথে এই গভীর রাতের কি সংযোগ! মানুষ যেখানে দিনে বেরোতে তাই ভয় পায়, সেখানে এই রাতের আধারটাই আমার কাছে সবচেয়ে প্রিয়। সিগারেটটা শেষ। সেটাকে ফেলে দিয়ে পকেট থেকে আরেকটা সিগারেট বের করে লাইটার দিয়ে জ্বালিয়ে মুখে দিল রাত। আমার জীবনটাও আজ এই রাতের মতোই অন্ধকার।
আচ্ছা, আমি কি দোষ করেছিলাম? মেয়ে বলে কি আমার একটু আলো পাওয়ার ও অধিকার ছিল না? ধিক্কার জানাই, তোমাকে ধিক্কার জানাই সুশীল সমাজ। তুমি আলো দেখাও, কিন্তু দিতে পারো না, কেড়ে নাও। তোমার জন্যই প্রতিদিন জন্ম নিচ্ছে পতিতা নামক হ্যাশট্যাগ লাগানো হাজারো মেয়ে। এসব ভাবতে ভাবতেই রাত আবার হাঁটা ধরল। হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে দেখে একটা পাকা বাড়ির উঠোন থেকে কান্নার শব্দ ভেসে আসছে। এই গভীর রাতে এখন আবার কে কাঁদছে? আমার মতোই কেউ নাকি? রাত ধীর পায়ে সামনে এগিয়ে যাচ্ছে। অবনী ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। চোখের পানিটাও এখন আর নেই, শুকিয়ে গালের সাথে লেগে গেছে। লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছিল শাহেদ সেই সন্ধ্যাবেলা। এখন গভীর রাত, বাইরে একা একটা মেয়ে কে ভাবে ফেলে রেখেছে, একবার খোঁজও নেই তার। রাস্তার একটা কুকুরও ঠান্ডাতে কাঁপতে থাকলে শীতের রাইতে মানুষ ঘরে উঠাইতো। আমি তো আশরাফুল মাকলুকাত, এর মানে হচ্ছে সৃষ্টির সেরা জীব। তাই আমি কি কুকুরের চেয়েও অধম? উপর পানে চেয়ে থাকে অবনী। আল্লাহ, তুমি কও, কি দোষ করেছি আমি? মেয়ে হয়েছি বলে কি কোনো ভালোবাসা, মনের কথা আমার থাকতে পারে না? কই, উনিও তো আগের মতো সুন্দর নাই। বয়স হয়ে গেছে, পেটের ভুঁড়িও হয়েছে। আমি তো ওনারে ভুলে অন্য বেটা মানুষের দিকে তাকাই না। তাই উনি কেন এমন করলো? উনি বেটা মানুষ আর আমি মাইয়া মানুষ, এই কারণে? হঠাৎ করেই অবনী পেটের উপর হাত রাখে। একটা সময় ছিল তার চামড়া ছিল শরীরের সাথে লেগে থাকা, সৌন্দর্য ছিল উপচে পড়ার মতো। বিয়ের পরও সব প্রায় ঠিকই ছিল, কিন্তু শাহেদের কথাতেই অল্প বয়সে মা হতে হয় তাকে। আজ তার কোলে 5 বছরের একটা মেয়ে। গর্ভবতী হওয়ার পর থেকেই তার চেহারা, শরীর সবকিছু পরিবর্তন হয়ে যায়। অল্প বয়সেও চেহারাতে বয়সের ছোপ। আপনার মায়ের জন্ম দিতে গিয়ে নিজের সব কিছু হারাইলাম, মা হলাম। আপনার সংসারের পেছনে এত করলাম, আর আজ এত বছর ধরে আপনার মনটাই পাইলাম না। শুধু কি করেই যাব? এসব ভাবতে থাকছে অবনী। হঠাৎ তার চোখ যায় সামনের দিকে। অন্ধকার, এও মনে হচ্ছে কেউ তার দিকে এগিয়ে আসছে। আঁচলটা আরো শক্ত করে মাথা মুড়িয়ে নেয় অবনী। ভয়ে গায়ে কাটা দিচ্ছে তার। অস্ফুট স্বরেই বলে ওঠে, কে? হসপিটালের ওয়েটিং রুমের চেয়ারে বসে ঝিমোচ্ছেন রায়হান সাহেব। তুমি কে ছেড়েছিলে তাকে? সেও তো চিৎকার করেছিল, বারবার বলেছিল পায়ে পড়ি আমাকে ছেড়ে দিন, আমার সর্বনাশ করবেন না। সেদিন কি তার চিৎকার তোমার কানে গিয়েছিল? কই না তো, তুমি তো তাকে ছাড়োনি। দেখো, আজ তোমার নিজের মেয়েকে দেখো, তোমার পাপের ফল ভোগ করছে সে। হঠাৎ করেই ধরফরিয়ে ওঠে রায়হান সাহেব। আশেপাশে তাকিয়ে দেখেন কেউ আছে কিনা। এ কি, সবাই তো ঘুম, তাহলে কে কথাগুলো বলল? রায়হান সাহেবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আমাকে ছেড়ে দিন, আমার সর্বনাশ করবেন না, আমার পরিবার যে শেষ হয়ে যাবে। পায়ে পড়ি আপনার, আপনারও তো মা বোন আছে, এভাবে আমার সর্বনাশ করবেন না, ছেড়ে দিন। মেয়েটির কোনো কথাই শুনছিল না যুবক রায়হান। শুধু আধমরার মতো যখন মেয়েটিকে ফেলে দিয়ে উঠে যাচ্ছিল, তখন গঙ্গাতে গঙ্গাতে মেয়েটি একটা কথাই বলেছিল, আল্লাহ, আমি কি করেছিলাম, কি করেছিলাম আমি? আজ এই রাতকে সাক্ষী রাখলাম তোমার কাছে, এর বিচার তুমি করবে। কেন জানে এই কথাটা আজ রায়হান সাহেবের কানে বাজছে। আল্লাহ এইভাবে আমার বিচার করলো আজ। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, পরে দেখবে আফসোস করবার সময়টুকুও পাবে না। রাত এগোতে এগোতে একদম অবনীর কাছে চলে গেল। সাদা রঙের টি শার্ট, নিচে জিন্স, মাথায় কালার করা চুল, আবার মুখে সিগারেট নিয়ে একটি মেয়ে অবনীর সামনে। আপনি ভয়ে দাঁড়িয়ে গেল। কে 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 আপনি? আপনি কে? আমার শ্বশুর বাড়ি এটা। আপনি কে? আমি এক রাতের পথচারী। রাত জবাব দিয়ে উঠোনে বসে পড়ল। অবনী চুপচাপ দাঁড়িয়ে আছে। এত রাতে একটা মেয়ে, তাও সিগারেট খাওয়া অবস্থাতে। এদিকে অবনীর মনে হচ্ছে
এই রাতে তাকে একা একা এই মেয়েটাই নিশ্চয়ই তাকে পাচার করে দেবে। গ্রামে এরকম ছেলে ধরার কথা আগেও সে শুনেছে। অবনী কোনো কথা না বলে উঠোনের কোণে ওদের রান্নাঘরে চুপি চুপি গেল আজ বটিটা আনার জন্য। কি হলো, ওই শাড়ি পরা মেয়েটা কোথায় গেল? অবনী রান্নাঘর থেকে আঁশবড়িটা হাতে নিল। তয় অবনী রে, চেনো নাই আমায় ইয়া, আমারে ধৈর্য বেচতে দিবা? এত সাহস! আজকে তোরে এই আঁশবড়ি দিয়ে আমি কাটুম। শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে মানহার। ওকে ঘিরে দাঁড়িয়ে আছে 4জন ডাক্তার ও নার্স। কেউ হাতে পায়ে মালিশ করছে, কেউ বুকে চাপ দিচ্ছে। রাফসান সাহেব চুপ করে দাঁড়িয়ে দেখছে তার মেয়েটা মৃত্যুর পথে চলে যাচ্ছে ধীরে ধীরে। একটু আগেই ডাক্তার তাকে ডেকে নিয়ে এসেছে। তার মেয়ের অবস্থা বিগতিক, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। তার মেয়েটার সেই ছোট থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল। আজকে ওই জানোয়ারগুলোর এত অত্যাচার মেয়েটা সহ্য করতে পারেনি। হঠাৎ করেই একজন ডাক্তার মানহার হাত ছেড়ে দিল। একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। ডাক্তার, কি হয়েছে? আমার মেয়ে? রাফসান সাহেব তাকিয়ে দেখেন একটু আগে শ্বাস প্রশ্বাসের জন্য ছটফট করা তার মেয়ে হঠাৎ করে নীরব হয়ে গেছে, যেন সে কোনো গভীর ঘুমে। দুনিয়ার কোনো খবরই তার জানা নেই। মিস্টার রাফসান, আপনি শান্ত হন। দেখুন, হায়াত আল্লাহর হাতে। আর মানে কি বলছেনটা কি আপনার? হ্যাঁ, একজন ডাক্তার গিয়ে রাফসান সাহেবকে ধরল। এত বড় ধাক্কা রাফসান সাহেব সামলাতে পারছেন না। ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের শহরটা দেখছেন নিহাল চৌধুরী। আজ তার সব আছে, বড় বাড়ি, ঘর, ধন সম্পদ, সব কিছু। তার সুন্দরী স্ত্রীও আছে, কিন্তু তবুও সে অপূর্ণ। যেখানে ভালোবাসা থাকে না, সেখানে সুখ কিভাবে থাকবে? কাল কোর্টে যেতে হবে তাকে। তার আর তার স্ত্রী রিয়ার ডিভোর্সের কাজ কালকে শেষ হবে। একদিন আমার কাছে কিছুই ছিল না, কিন্তু ভালোবাসা ছিল, মনে সুখও ছিল, কিন্তু আমি সেটা ধরে রাখতে পারিনি। আমি পারিনি আমার ভালোবাসার মানুষটির সবচেয়ে বড় বিপদের সময় তার কাছে থাকতে। তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। সে নষ্ট হয়ে গেলেও পবিত্র ছিল, কিন্তু আমি তাকে আবার নষ্ট করে দিয়েছিলাম। আর আজ কেউই নেই আমার পাশে, তাকেই খুঁজতে হচ্ছে আমাকে। নিহাল একটা দীর্ঘশ্বাস ছাড়ল। যদি ফিরে পেতাম। ছি ছি ছি, আপনি বেশ্যা। হুম, কেন ঘেন্না লাগছে? অবনীর মুখে কাপড় দিয়ে রাতের থেকে দূরে গিয়ে বসছে। পারলে তো সে এখান থেকে বমি করে দিত। বেশ্যার কাছে বসেছিল এতক্ষণ। সে কি ঘেন্নার কাজ! ভাবতেই অবনী কয়েকবার করে তওবা করছে। একটু আগেই অবনী রাতকে বটি দিয়ে কোপানো আগে রাত অবনীকে ধরে ফেলে, আশ্বস্ত করে সে তার কোনো ক্ষতি করতে আসেনি। তারপর নিজেই অবনীকে টেনে এনে পাশে বসায়। অবনীকে এত রাতে বাইরে থাকার কারণ জিজ্ঞাসা করলে সে গটগট করে সব বলে দেয়। ঘেন্না লাগারই কথা। আমরা তো তোমাদের মতো পবিত্র নই। প্রতিদিন কমপক্ষে 10-12টা পুরুষের সংস্পর্শে আসতে হয় আমাদের। এ আর তেমন কি। রাত সিগারেটের ধোঁয়াটা ছেড়ে অবশিষ্ট অংশ ফেলে দিল। এক এক করে সব সিগারেট শেষ করে ফেলেছে সে। আপনি এখনই এইখানতে যান। কেন, তোমার শ্বশুরবাড়ি অপবিত্র হয়ে যাবে? রাতের প্রশ্ন শুনে অবনী চুপ করে আছে। এমনিতেই এতক্ষণ রাতের সিগারেটের গন্ধ শুকতে শুকতে সে রাতকে তার সুখ দুঃখের সব গল্প বলে দিলে, কিন্তু বেশ্যা বা পতিতা, ছি, আর সম্ভব না তার কাছে। আচ্ছা, এতক্ষণ ধরে তোমার গল্প শোনালে, আমার গল্প শুনবে না? তোমাকে না চাইলেও শুনতে হবে। আপনার আবার গল্প? হ্যাঁ, গল্প, পতিতা হওয়ার গল্প। আচ্ছা, কেউ কি সাধ করে পতিতা হয়? মেয়েদের কাছে তার ইজ্জত সবচেয়ে মূল্যবান জিনিস। কে চায় নিজ ইচ্ছেতে সেটাকে হারাতে? যদিও কিছু ব্যতিক্রম আছে। রাত বলতে শুরু করলো, তোমার মতো একজন সাদাসিধে মেয়েই ছিলাম 10 বছর আগে। 15 বছরের একজন তরুণী,
ছোটবেলাতে মা মারা যায়। আমার 6 বছরের ছোট ভাই আর আমি। দাদি পুরো হয়ে গেছে। মা মরার 2 দিন পরেই বাবা নতুন বিয়ে করে আনে। সৎমা ঘরে তোলে। আর 5টা বাচ্চাদের মতোই সৎ মায়ের অত্যাচারে লালিত হতে থাকি আমরা। সারা দিন কাজ করতাম, খুব খাটাতো, প্রচুর মারতো। আর আমার ছোট ভাইটাকেও। ওকে একদিন গরম খুন্তির ছ্যাঁকা দিয়েছিল। আজও মনে আছে কিভাবে ছটফট করেছিল। মা মরে গেলে নাকি সত্যি বলতে ওই দিন ছেলে মেয়েরা অনাথ না মিসকিন হয়ে যায়, কারণ বাবাও যেন ওই দিনে একসাথে মারা যায়। সৎমা আসার পর থেকে বাবা কোনোদিন আমাদের 2 ভাই বোনের খোঁজ নিত না। দাদিরও এই নিয়ে মনে কষ্ট ছিল, কারণ আমি নিজে দেখেছি পুত্রবধূ না, একদম নিজের মেয়ের মতো দেখতেন আমার মাকে। আর পরে ছোট মা আসার পর তিনি দাদির সাথেও খারাপ ব্যবহার করতে লাগলেন। বাবা আমাদের কারোর কথাই বিশ্বাস করতেন না। ছোট মার বিরুদ্ধে কিছু বলতে গেলেই মারতেন। বাবা যেন দিন দিন পর হতে থাকলো আমাদের কাছে। আরও পর হলো যখন ছোট মার কোল জুড়ে ছেলে সন্তান আসলো। বাবা দূরছাই করে দেখতেন আমাদের। এদিকে যে নানি বাড়ি গিয়ে থাকবো তার কোনো উপায় ছিল না। নানা নানি মারা গেছেন অনেক আগেই। আর মা 2 বোন ছিল। বড় খালার শ্বশুরবাড়িও ছিল অনেক দূরে। আর যথেষ্ট অভাবের সংসার ছিল তার। তিনি চাইলেও তার কাছে আমাদের নিয়ে যেতে পারতেন না। এর মধ্যে আরেক কাহিনী শুরু হয়। ছোট মার ছেলে হওয়ার পর ওনার অনার্স পাশ করে চাকরির খোঁজে ঘরে বেরোনো ভাই রাফসান আমাদের পরিবারে এসে হাজির হয়। উনি নাকি ওখান থেকে চাকরির পরীক্ষা দেবেন। দাদির এই বিষয়টা পছন্দ ছিল না, কারণ ওই রাফসান মামার নজর ভালো ছিল না। প্রথম দিন এসেই খুব খারাপ নজরেই আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখেছিলেন। কিন্তু বাবা ছোট মার কথাতে রাজি হন। আমার বাড়িতে থাকা আরও কষ্টকর হয়। যদি কখনো একা পেতেন তো রাফসান মামা অপ্রীতিকরভাবে আমার গায়ে হাত দিতেন। একদিন জোরে চিৎকার দেই। এটা দেখে আমার ঘরে সবাই চলে আসে। আমি ছোট ভাইকে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম, দরজা দিতে ভুলে গিয়েছিলাম। হঠাৎ রাতের অন্ধকারে রাফসান মামা এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেন। তখন আমি চিৎকার দেই। আমার চিৎকার শুনে ছোট মা, বাবা, দাদি সবাই চলে আসে। বাবা চেঁচানোর কারণ শুনতে চাইলে আমি সব বলি। সেদিন বাবা আমার কথা শুনে উল্টে আমাকে মেরেছিলেন, কারণ ছোট মা তাকে বলেছে আমি মিথ্যা বলেছি। আমি নাকি ওনার ভাইকে ডেকেছিলাম। বাবাকে দেখে সেদিন মেনে নিয়েছিলাম। আমার বাবা মরে গেছে আমার মায়ের সাথেই। ওই দিন আমার সাথে সাথে আমার ভাইকেও মারেন বাবা। আর একটা কথাই বলেন, আমরা তার বোঝা, পাপের ফল। আমরা কেন মরিনি এখনো? দাদি আটকাতে গেলে দাদির গায়েও বাবা হাত তোলে। ওই দিন আমার ছোট্ট ভাইটা মার সহ্য করতে পারেনি। রাতে প্রচণ্ড জ্বর আসে ওর। এভাবে 2 দিন কেটে যায়, জ্বর কমেই না। দাদি বাবাকে একথা বললে সে বলে সব ওদের নাটক, মরুক গিয়ে। আমি না পেরে ছোট মাকে বলি ওষুধ তো দূরে থাক, একটা টাকাও দেননি আমার ভাইকে ওষুধ কেনার জন্য। তারপর এর দিন রাতে ভাই সেই ছটফট করতে থাকে। দাদি আর আমি কি করব দিশেহারা হয়ে যায়। দাদি না পেরে তার কানের ছোট রিং আমার হাতে দিয়ে বলে ওষুধ আনতে। গভীর রাত, আর দাদি বয়স্ক মানুষ, ঠিকমতো হাঁটতেও পারে না। তাই বাধা হয়ে বোরখা পরে ওই রাতের আধারে আমি ওষুধ আনতে যাই। তখন রাত 10টা বাজে। ওষুধ আনতে বাইরে বের হয়ে ওষুধ কিনে নিয়ে দোকান থেকে যখন বাড়ির জন্য রওনা হই, পথিমধ্যে রাফসান মামার সাথে দেখা। আমাকে দেখেই সে কি এক বিশ্রী হাসি দেন তিনি। আমি এড়িয়ে যেতে গেলে তিনি আমার হাত টেনে ধরেন। রাতের বেলা দোকানপাট প্রায় বন্ধ, যার পর আশেপাশে জঙ্গল। আমি রাফসান মামার সাথে পেরে ওঠিনি। উনি আমাকে জোর করে টেনে জঙ্গলের ভিতর নিয়ে যান। তারপর বলেন, আজ তো তোকে আমি উপভোগ করেই ছাড়ব। তারপর রাত বলতে দম নেয়। এদিকে অবনীর চোখে পানি থই থই করছে, গায়ে কাটা দিচ্ছে। তারপর কি হলো?
তারপর ওই দিন রাতে ওইদিকে আমার ভাই মারা যায়, আর এইদিকে ওই জানোয়ারের শিকার হয়ে আমি হয়ে যাই ধর্ষিতা। রাত আরেকটি দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর কি হলো? তারপরের দিন সকালে এলোমেলো অবস্থাতে আমি বাড়ি গিয়ে পৌঁছাই। ইতোমধ্যে এলাকাতে জানাজানি হয়ে গেছিল আমি ধর্ষিতা। ওই দিন বাড়ি গিয়ে আমি ছোট মা, বাবা সবাইকে সব বলি। কেউ আমার কথা বিশ্বাস করেনি। বাবা বলেছিল, মুখ পুরি, তোকে রাফসান ধর্ষণ করেছে, মিথ্যা বলার জায়গা পাস না। ওর 5 বছরের মেয়ে আছে একটা, আর তুই অত রাতে কি করতে গিয়েছিলি শুনি? হ্যাঁ, কেউ বিশ্বাস করেনি আমার কথা। তারপর আমার দাদি বেরিয়ে আসে। দাদি এসে সবাইকে ভাই মরার খবরটাও দেয়। আমি সেদিন পাথর হয়ে গিয়েছিলাম যেন। ওইখানে রাফসান মামাও উপস্থিত হয়। আমি আগে জানতাম না উনি বিবাহিত। ওই দিন জানি উনি ওনার প্রেমিকার সাথে নাকি অবৈধ সম্পর্কে ধরা পড়ে। এই জন্য অল্প বয়সে সেই মেয়ের সাথে ওনার বিয়ে হয়। আমি দাদিকে সব বলি। দাদি বাবাকে বলে পুলিশ কেস করতে। ছোট মা বলে এতে আর মুখ দেখানো যাবে না কোথাও। বাবা ঘেন্না করতে থাকে আমাকে। ঘরের বাইরেও বের হতে পারি না। সবাই সিসি করে আমি ধর্ষিত হয়েছে। পুরো এলাকার লোক জেনেও কেউ কোনো ডায়েরি করেনি থানাতে। এর মধ্যে আর একটা ঘটনা ঘটে। আমার একটি ছেলের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল। ও অন্য শহরে পড়াশোনা করত। এর মধ্যে একদিন ও আমাদের বাড়ির পেছনে আসে, আমাকে ডাক দেয়। সবার চোখের আড়ালে গিয়ে চুপি চুপি আমি নেহালের সাথে দেখা করতে যাই। আমি ভেবেছিলাম ও আমার বিপদে আমার পাশে দাঁড়াবে। সেদিন নেহাল আমাকে নিয়ে অনেক পুরনো একটা বাড়িতে নিয়ে যায়। এলাকার পুরনো বাড়ি ওটা, কেউ থাকে না। বাড়ির মালিক মৃত। তার মরার পর তার বউ অন্য জায়গায় বিয়ে করে। আর ছেলে মেয়ে কেউ না থাকায় এটা পুরো জঙ্গলের প্রাণীদের দখলে। সেদিন নেহাল, আমি ধর্ষিত হয়ে গেছি। নেহাল, আমি সব জানি রাত। নেহাল, তুমি তো বলেছিলে আমার পাশে দাঁড়াবে যে কোনো বিপদে। নেহাল, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? আমাকে তোমার সাথে নিয়ে চলো নেহাল। আমি বাঁচতে চাই। হ্যাঁ, তোমাকে বাঁচাইতেই তো এখানে নিয়ে এসেছি রাত। এই বলেই নেহাল খুব বাজেভাবে আমার হাত ধরে। তারপর আমার ওড়না দিকে হাত বাড়ায়। নেহাল, কি করছো? কি করছি মানে? তোমার তো খুব চাহিদা এখন, না? একজনকে যখন চাহিদা সব পূরণ করে দিয়ে এসেছিস, তো চল আজ আমারটাও কর। তোর চাহিদাও পূরণ হবে আর আমারও। সেদিন নেহালের থেকে নিজেকে বাঁচাতে পারিনি। আরেকবার ধর্ষিতা হই আমি, তাও নিজের ভালোবাসার মানুষটির কাছে। ওই দিন নেহাল বাজে অবস্থায় ফেলে আমাকে রেখে চলে যায়। ওই দিন আর ধকল সামলাতে পারিনি। আমি নিথর হয়ে ওইখানে পড়ে থাকি। এদিকে দাদি সকলকে জানায় আমি বাড়ি নেই। এরপর বাবা আর ছোট মা রাতের আধারে খুঁজে আমাকে ওই অবস্থায় পায়। তারপর সেদিন বাবা জ্ঞান ফিরলেই প্রচুর মারে আমাকে। সেদিন পুরো দুনিয়া ওলটপালট হয়ে গেছিল আমার কাছে। যে ছেলে কখনো চোখ তুলে তাকালো না ঠিক মতো আমার দিকে, সেই ছেলে ভালোবাসার নামে বিশ্বাসঘাতকতা করে আমার সব শেষ করলো। অনেকবার চেয়েছিলাম আত্মহত্যা করতে, কিন্তু ওই যে পরকালে যে জাহান্নাম ছাড়া কিচ্ছু জুটবে না, তাই পারিনি। এর 2 দিন পর দাদি মারা যায়। দাদি আর এত কিছু সইতে পারেনি। দাদি মরার 2 দিন পর গভীর রাতে বাড়িতে একটা মহিলা আর ছোট একটা লোক আসে। ছোট মা আমাকে জোর করে নিয়ে যায় তাদের সামনে। লোকটা আমাকে দেখে যেন ক্ষুধার্তের মতো লালা ফেলছিল। মহিলা আমার শরীরে হাত দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। এর মধ্যে বাবাও আসে। ছোট মা বাবাকে কি বলে? বাবা শুধু এটুকু বলে, যা করবা করো, এই মেয়েকে দূর করো, আমি এর মুখ দেখতে চাই না। পরে ওই মহিলা মায়ের হাতে টাকা গুঁজে দেয়। মা আমাকে ওদের সাথে জোর করে পাঠায়। কোথায় পাঠিয়েছিল আপনারে? এই যে, যেখানে থেকে আসলাম, পতিতালয়ে। অবনীর চোখে পানি পড়ছে রাতের কষ্ট শুনে। জানো, পরে শুনেছিলাম বাবা নাকি শরীরে পচন রোগে
3 বছর ভোগে মারা গেছে। ছোট মার স্কিন ক্যান্সার। অমনি কি করবে বুঝতে পারছে না। আজ 10 বছর ধরে ওদের বিশ্বাস অর্জন করতে হয়েছে আমাকে। অনেকবার পালানোর চেষ্টা করেছি, পারিনি। প্রতিবার ধরা খেয়েছি। উল্টা ওরা আরো কড়া করে রেখেছিল আমাকে। জানো, আজ অনেক বিশ্বাস অর্জন করে বাইরে বেরোতে পেরেছি। তার বদলে কাল রাতে নিজের ইচ্ছেতে ওদের পুরুষ মালিকদের মনোরঞ্জন করতে হয়েছে আমাকে। আজও ওরা একা ছাড়েনি, পেছনে একজন লোক লাগিয়ে দিয়েছিল। তাকে এই গ্রামে ঢোকার সময় অন্ধকারে মাথায় লাঠি দিয়ে মেরে জঙ্গলের ভেতর ফেলে গায়ে আগুন ধরিয়ে রেখে এসেছি। এখন কোথায় যাবেন? আমি মুক্তি চাই। আল্লাহ নাম করে বেরিয়েছি। আমি আগে তওবা করব। যদিও নিজের ইচ্ছেতে এখানে আসিনি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, সাহায্য চাইব। ইনশাআল্লাহ আমাকে তিনি খালি হাতে ফেরাবেন না। অনেক কষ্ট করে এই 10 বছর পর ওই নরক থেকে মুক্তি পেয়েছি। আমি দূরে চলে যাব, অনেক দূরে। তোমাদের গ্রামের ওই নদী পার হতে হবে আমাকে, এজন্য এখানে আসা। ও, রাত এবার উঠে হাঁটা ধরলো। কোথায় যাচ্ছেন? এই রাতের শহরে একদিন সব হারিয়েছিলাম। আজ অন্য এক রাতের শহরের সন্ধানে বেরিয়েছি, মুক্তি পেতে। তুমি আমার জন্য একটু দোয়া করো। আর হ্যাঁ, আজ বটিটা নিজের স্বামীর গলাতে যদি ধরতে, তাহলে সতীন কেন, স্বামী তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না। মনে রেখো, কোরআনের কোথাও বলা হয়নি স্বামী স্ত্রীর ওপর অত্যাচার করবে। গায়ে হাত তোলা না একটু কঠোর হও, সব ঠিক হবে। না হলে নিজের পথে একা চলতে শেখো। এ বলেই রাত হাঁটা ধরে। অবনী তাকিয়ে আছে রাতের পথের দিকে। আস্তে আস্তে মিলিয়ে যায় সাদা রঙের টি শার্টটি। অবনীও উঠে দাঁড়িয়ে পড়ে। আল্লাহ তোমার ভালো করুক, আজ অনেক কিছু শিখাইলে তুমি। যে স্বামী এইভাবে মারতে পারে মরে, তার থেকে আর কি ভালোবাসার আশা করুম। কম তো করিনি তার জন্য, এত বছরেও তো মন পাইলাম না। হ, আমি আমার মাইয়ের লইয়া নিজে বাঁচুম। সিঁড়ি দিয়ে নিচে নেমে দরজা খুলে বেরিয়ে পড়ল নেহাল। তার উদ্দেশ্যে আজ সেই শহর, যেখানে একদিন ভালোবাসার মানুষটিকে ধোঁকা দিয়ে তাকে পুরো শেষ করে দিয়েছিল সে, তারপর একবারও তার খোঁজ নেয়নি। গাড়ি স্টার্ট দিল নেহাল। ডিভোর্স পরে দেবে, আগে আমাকে যেতে হবে, রাত পোহানোর আগেই, যাতে সকালটা আমার নতুন জীবনের নতুন সকাল হয়ে দাঁড়ায়। যেতে হবে, অনেক পাপ করেছি আমি। আমি আসছি রাত। 15 বছর পর। মা আমার কাল রাতে হসপিটালে ডিউটি আছে, সকালে দেরি করে ডেকো। আচ্ছা, যা ঘুমিয়ে পড়। মিন্টু ঘরে চলে গেল। অবনী ডাইনিং টেবিলে সব গুছিয়ে ঘরে গিয়ে জানালাটা খুলে দিল। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে যানজটের শহর ঢাকা কেউ অদ্ভুত সুন্দর লাগছে। হ্যাঁ অবনী, সেদিন অবনী থেমে যায়নি। ভোরের আলো যখন স্পষ্ট হয়ে পড়ে, তখনই নিজের ঘরে গিয়ে আস্তে করে নিজের দেনমোহরের সোনার গয়না লুকিয়ে নিয়ে আর ঘুমন্ত মেয়েকে কোলে তুলে নেয়। তার স্বামী তখন গভীর ঘুমে। অবনী সেদিন গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ে, ছুটে আসে জীবন সংগ্রামে। ঢাকা শহরে এসে গার্মেন্টসে কাজ করে, আর কিছু মুসলিম বাড়ি বাড়ি ঘুরে বাচ্চাদের আরবি পড়িয়ে বস্তিতে থেকে শুরু করে মেয়েকে নিয়ে সংগ্রাম। আজ এত বছর পর অবনীর সুখ এসেছে। তার মেয়ে একজন এমবিবিএস ডাক্তার। জানালা দিয়ে রাতের শহরটাকে দেখছে অবনী। আচ্ছা রাত, তুমি কি পেয়েছিলে মুক্তির পথ? তুমি জানো আমি অপেক্ষাতে থাকি এত বছর ধরে। একবার যদি তোমার সাথে দেখা হয়, তোমাকে ধন্যবাদ জানাবো, তারপর শোনাবো আমার গল্প। এমবিবিএস ডাক্তার মিন্তুর মা হওয়ার গল্প। জীবন থেমে থাকে না, কখনো কখনো কিছু মিথ্যা পিছুটানকে ছাড়তে হয়। হোক এত কষ্ট, তবুও শান্তি আছে কোথাও না কোথাও। কেউ কখনো বা যুদ্ধের ময়দানে লড়ে মুক্তি পায়, কেউ বা সেই ময়দান ছেড়ে অন্য ময়দানে গিয়ে। তাহলে আজকের গল্পের এখানেই সমাপ্তি হোক। ও হ্যাঁ, গল্পের এসব চরিত্র কিন্তু কাল্পনিক, ঘটনাও কাল্পনিক হলেও বাস্তবতার সাথে কিন্তু অনেক সামঞ্জস্য।
আমি এখানে পতিতাবৃত্তি সমর্থ করছি না। এই গল্প দেওয়ার মূল উদ্দেশ্য হলো একটাই, আমরা সবসময় যা দেখি সেটা সত্যি না, এর পেছনে অনেক সত্যি আছে। রাতের মাধ্যমে এটাই ফোটাতে চেয়েছি আমি। আর রাফসানের কিছু ভবিষ্যৎ পরিণতি। আজ আপনি একজনের একটা ক্ষতি করবেন, তো মনে রাখবেন আল্লাহ চাইলে তার 10টি ক্ষতি আপনার হবে, হয় একালে না হয় পরকালে। গল্পটা কেমন হয়েছে সবাই জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই নামাজ কায়েম করুন।